দর্শক, শেষ প্রান্তে দাঁড়িয়ে ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত এবং ফুটবলারদের চোখ শেষ 3টি ম্যাচে। প্রথমবারের মতো 48টি দেশ নিয়ে শুরু হলো এবারের আসর নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে কিছু বিতর্ক থাকলেও মাঠের লড়াই প্রমাণ করেছে এই বিশ্বকাপ শুধু বড়ই নয়, এটি ইতিহাসের সবচেয়ে গৌরবময় আর প্রতিযোগিতাপূর্ণ এক আসর। আর তার সবচেয়ে বড় প্রমাণ মিলল এবার সেমিফাইনালের মঞ্চে। 1992 সালে ফিফা র্যাঙ্কিং ব্যবস্থা চালু হওয়ার পর ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 পরাশক্তি জায়গা করে নিয়েছে এবার সেমিতে। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেই শেষ 4-এ লড়বে আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ড। এছাড়া এবার সেমিফাইনালিস্ট এই 4 দলের প্রত্যেকেরই রয়েছে সোনালী ট্রফি ছোঁয়ার অনন্য অভিজ্ঞতা। একদিকে র্যাঙ্কিংয়ের সেরা 4, অন্যদিকে 4 সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। তবে কোনো সংশয় নয়, অপেক্ষা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুটি সেমিফাইনালের এই অবিশ্বাস্য সমীকরণ আর মাঠের টেকনিক্যাল দৌড়াত নিয়ে আলোচনা শুরু করব আমরা আজকের কিকঅফ অনুষ্ঠানে। সঙ্গে রয়েছে সবসময়ের মতো নাজমুন মিম এবং সাথে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। দর্শক, এর সাথে জানিয়ে রাখছি বিশেষ এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে রেইজ এবং HQ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে। আমরা তো 48টি দেশের মধ্যে 44টি দলকে বিদায় জানিয়ে সেমিফাইনালে চলে এসেছি। পুরোটা জার্নি কেমন লেগেছে, উপভোগ কেমন করেছেন? না, ওয়েল দেখেন, আসলে অন্যান্য ওয়ার্ল্ড কাপের থেকে তো আসলে এই ওয়ার্ল্ড কাপের টিম অনেক বেশি ছিল। আপনার 48টার মতো দেশ অংশগ্রহণ করেছে, তো সেখানে খেলাও অনেক বেশি। তো ডেফিনেটলি এখানে অনেক আমরা আনপ্রেডিক্টেবল অনেক সিচুয়েশন দেখেছি বা গেম দেখেছি। আপনার অনেক টিম হয়তো বা এইখানে নতুন এসেছে, তারা অনেক ভালো পারফরমেন্স করেছে। তারপরে আবার আমরা যদি ম্যাচের অনেক সিনারিও যদি আসলে আমরা স্ক্যান করার চেষ্টা করি, সেখানেও আমরা দেখব যে এইখানে অনেক বড় টিম যেগুলো আসলে ফেভারিট হিসেবে এসেছিল, তাদেরও কিন্তু জয় পেতে আসলে কিন্তু বেগ পেতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। তো আমার কাছে মনে হয় ওভারঅল সব কিছু মিলিয়ে আমাদের এই ওয়ার্ল্ড কাপটাতে অনেক বেশি কম্পিটিশন ছিল, আমরা এনজয় করছি। এবং আজকে রাত্রে তো একটায় মানে 2 পরাশক্তি ইউরোপের ডালাসে মুখোমুখি হচ্ছে স্পেন এবং ফ্রান্স। হাই ভোল্টেজ একটা ম্যাচ। এই ম্যাচটা নিয়ে আপনি কতটা এক্সাইটেড? না, ডেফিনেটলি এক্সাইটেড। দেখেন, এটা আমরা আসলে সবাই বলছি যে একটা ফাইনালের আগে আর একটা ফাইনাল হতে যাচ্ছে। তো এখানে 2 পরাশক্তি এবং সব থেকে টপ ফেভারিট 2টা টিম অংশগ্রহণ করছে। এবং আমরা ম্যাচ বাই ম্যাচ যদি তাকাই, দেখেন স্পেন এখানে দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু সেমিফাইনালে আসছে। ফ্রান্স ডেফিনেটলি এই ওয়ার্ল্ড কাপের হট ফেভারিট। তো তারা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ দেখেন, আপনি যদি চিন্তা করেন, তারা কিন্তু এখানে পারফরমেন্স করে এই জায়গাটা এসেছে। তো এইখানে দেখেন, এইখানে তো অবশ্যই একটা টিম এখানে ফাইনালে কোয়ালিফাই করবে। তো ডেফিনেটলি এই ম্যাচটাতে ওদের প্লেয়ারদের ভিতরে কমিটমেন্টের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ থাকবে। তাদের জায়গা থেকে বেস্ট এফোর্ট দিবে। তবে আমার কাছে মনে হয় যে ফ্রান্স যেভাবে আসলে ফুটবলটা খেলে আসে এই ওয়ার্ল্ড কাপে, টোটাল ডোমিনেটিং পারফরমেন্স করে আসছে, তাদের যে থ্রোই অ্যাটাক, আপনার দেমবেলে, আপনার এমবাপ্পে, অলিসের মতো অ্যাটাকার আছে। তো এইখানে মনে করেন তাদেরকে আসলে স্পেনের ডিফেন্ডারদেরকে আসলে কঠিন চ্যালেঞ্জ ফেস করতে হবে। দেখেন, আপনার বিগত ম্যাচগুলোতে আমরা যদি তাকাই, স্পেনের গোলকিপার আপনার কিন্তু কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ ফেস করে না এই পর্যন্ত। আপনার 6টা ম্যাচ খেলেছে, 5টাতে ক্লিন শিট। তো সেইখানে কিন্তু স্পেনের ডিফেন্ডাররা দুর্দান্ত কম্প্যাক্ট ছিল, তারা ডেফিনেটলি অনেক ভালো পারফরমেন্স করে আসছে। কিন্তু এই সেমিফাইনাল মঞ্চটা ফ্রান্সের যে অ্যাটাকিং লাইন, সেটা বলা হয় যে এখন বর্তমান সময়ে ওয়ার্ল্ড বেস্ট অ্যাটাকিং লাইন। তো তাদেরকে ফেস করতে হবে। তো তাদের জায়গা থেকে ডেফিনেটলি এইখানে ডিফেন্ডার যারা থাকবে, তো সেই জায়গা থেকে তাদেরকে বেস্ট এফোর্টটা দিতে হবে। এবং গোলকিপার উনাই সিমনকে আসলে একটা চ্যালেঞ্জ দিতে হবে লাস্ট 6 ম্যাচ পরে এসে। তো এখানে অনেকেই বলছিল উনাই সিমনের কথা যে দুর্দান্ত পারফরমেন্স করছে। আসলে বেসিক্যালি ও তো এই টুর্নামেন্টে ওই রকম বড় কোনো চ্যালেঞ্জ আসলে ফেস করে নাই, কিন্তু আজকের ম্যাচটাকে তাকে ফেস করতে হবে আমার বিশ্বাস। আমরা যদি প্রিভিয়াস আপনার স্পেন এবং ফ্রান্সের যদি প্রিভিয়াস আপনার মেজর আপনার যদি টুর্নামেন্টের দিকে যদি তাকাই, সেখানে হেড টু হেড ইকুয়েশনও কিন্তু আপনার স্পেন কিন্তু ফ্রান্সের থেকে একটু এগিয়ে। একটু ইন্টারাপ্ট করতে চাইবো রানা ভাই, সেটার যেহেতু রিসেন্ট একটা পারফরমেন্সের কথা বলেছেন, 2024-এর ইউরো সেমিতে 2-1 গোলের ব্যবধানে কিন্তু মানে ফ্রান্সকে হারানো হয়, স্পেন সেখানে হারায়।
তো সেদিক থেকে আবারও বলতে হয় যে সেদিক থেকে স্পেন অনেকটা কনফিডেন্ট যে আমরা এবারও হয়তো ফ্রান্সকে হারাবো। অন্যদিকে ফ্রান্স একেবারে ভয় পাচ্ছে না, বিকজ সব থেকে বোধহয় ব্যালেন্সড। আর যেরকমটা আপনি বললেন যে আপনার 2024 এবং 25 নেশনস কাপে যদি দেখেন, এখানে কিন্তু স্পেন কিন্তু ফ্রান্সকে 5-4 গোলে হারিয়েছে, এবং 2024-এর যে ইউরোর সেটাতে কিন্তু দুইটাই কিন্তু সেমিফাইনাল ম্যাচ ছিল এবং সেখানে কিন্তু 2-1 হারিয়েছে। তো সেই জায়গাতে ডেফিনেটলি তো স্পেনের একটা কনফিডেন্ট কাজ করবে, কিন্তু অন্যান্য সময়ের থেকে এখন ফ্রান্সের যে প্লেয়াররা ওরা অনেক বেশি আপনার কনফিডেন্ট, এবং প্লাস ওদের ভিতরে আপনার ওরা পারফরমেন্স করছে মাঠের ভিতরে, ওদের পারফরমেন্সটা আসলে শো করতে পারছে। তো ডেফিনেটলি এটা আমার কাছে মনে হয় এই ওয়ার্ল্ড কাপের সব থেকে বেস্ট একটা ম্যাচ হতে যাচ্ছে। তো আমরা অবশ্যই এক্সাইটেড, আমরা অবশ্যই তাকিয়ে আছি একটা ভালো মানের একটা ম্যাচ দেখার জন্য। এবং যে অ্যাটাকিং সাইডটার কথা বললেন ফ্রান্সের, দুর্দান্ত দারুণ পারফর্ম করেন তারা। সেক্ষেত্রে লুইস দে লা ফুয়েন্তের স্পেন যে আছে, তিনি কোনো পরিবর্তন আনবেন কিনা টিমে, কি মনে হয়? না, আমার কাছে মনে হয় এখন পর্যন্ত দেখেন স্পেনের ডিফেন্ডিং লাইনে কারা আছে, আপনার পেড্রো পোরো আছে, কোকোরেলা আছে, কোবার্সি আছে। তো আমার কাছে মনে হয় ওরা এখন পর্যন্ত বেশ ভালো ডিফেন্ডিং করে আসছে। কারণ দেখেন আমরা যদি স্কোর মার্জিনটা দেখি, তা ওরা কিন্তু 5টা ম্যাচ ক্লিন শিট করেছে, লাস্ট ম্যাচটা শুধু একটা গোল রিসিভ করেছে। তো তাদের জায়গা থেকে ডেফিনেটলি এইখানে ওই আপনার উইনিং কম্বিনেশনটা ডেফিনেটলি ভাঙতে চাইবে না। তো তাদের উপর ডেফিনেটলি সে ওই ভরসার জায়গাটা রাখবে। তো ডেফিনেটলি এইখানে কোচের কিছু ট্যাকটিক্যাল হয়তো আমরা চেঞ্জ বা প্ল্যান তো অবশ্যই দেখতে পাবো, কারণ অন্যান্য টিমের সাথে যেভাবে ফেস করে আসছে ডেফিনেটলি ফ্রান্সের সাথে সেইভাবে ডেফিনেটলি চাবে না। কারণ দেখেন আমরা নর্মালি আপনার স্পেন কিন্তু 4-2-3-1 ফরমেশনে আসলে খেলে থাকে, তো সেইখানে ডাবল প্রিবোট নিয়ে খেলে। আমরা যদি তাকাই যে ফ্রান্স কিন্তু সেম স্ট্র্যাটেজিতে আপনার খেলে থাকে। তো এইখানে ডাবল প্রিবোট নিয়ে খেললে সুবিধা হয় কি, ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে ছয়টা কিন্তু ডিফেন্ডার হয়, এবং অ্যাটাকিংয়ের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে আপনার 6টা অ্যাটাকার ফেস করে। সো একটা সুবিধা আছে। সো সেইখানে রদ্রি এবং মনে কর এবং এখানে পেদ্রি আছে। তো ওরা তো তারপরে লাস্ট ম্যাচটা রয়েস গোল করেছে। তো ডেফিনেটলি এইখানে স্পেন ওদের জায়গা থেকে আসলে বেস্ট কম্বিনেশনটাই আসলে কোচ চিন্তা করবে, যে তাদের উইনিং কম্বিনেশন এবং ট্যাকটিক্যালভাবে সে ডেফিনেটলি চেঞ্জ করবে যে কীভাবে আসলে ফ্রান্সের অ্যাটাকিং লাইন থামানো যায়। এবং ডেফিনেটলি এখানে আপনার স্পেনেরও তো অনেক ভালো ভালো অ্যাটাকার আছে, তো সেইখানে তারাও তো আপনার ফ্রান্সের ডিফেন্ডারদের জন্য থ্রেট। মিডফিল্ডার নিয়ে কিছু বলার আছে? মিডফিল্ডার না, এখানে তারা সলিড পারফরমেন্স করছে। তো এইখানে সলিড পারফরমেন্স করছে তারা। ডেফিনেটলি দেখেন এইখানে দুইটা টিমই আসলে কোয়ালিটি টিম, তারা ডেফিনেটলি এটা প্রুভ করে আসছে। তো আমরা তো অবশ্যই এই সেমিফাইনাল ম্যাচটা ডেফিনেটলি অনেক বড় একটা ম্যাচ দেখতে পাবো, যেটা আমরা সবাই আসলে আমি যেটা বলছিলাম যে আপনার ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগে আরেকটা ফাইনাল দেখেন, হয়তোবা এই দুইটা টিম যদি দুইটা সেমিফাইনালে যদি থাকতো তাহলে হয়তোবা এরাই ফাইনাল খেলতো। তো ডেফিনেটলি এইখানে মনে করেন আপনার এই স্পেন তাদের কোচ, তাদের যে একটা প্ল্যান, অবশ্যই সেই প্ল্যানটা এখানে এক্সিকিউট করার একটা ব্যাপার তো থাকবেই। এখানে ফ্রান্সও ডেফিনেটলি চাইবে তাদের যে পারফরমেন্সটা, স্বভাবসুলভ যে পারফরমেন্সটা করে আসে, তারাও সেইখানে মনে করেন এইখানে রেজাল্ট নিতে চাইবে। এবং অনেকে তো আরেকটা ফানি থিং এখানে আনতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি নিজেও বলছিলেন, আমরা অফ ক্যামে বলছিলাম আপনি রিয়াল মাদ্রিদের ফ্যান এবং আমি নিজে বার্সার ফ্যান। তো আজকে রিয়াল মাদ্রিদ আর বার্সার কিন্তু একটা হেড টু হেড আমরা ফাইটটা দেখবো, বিকজ জানি যে অনেকে রিয়াল মাদ্রিদের ফ্যান আছেন, বার্সার ফ্যান আছেন, অ্যান্ড এল ক্লাসিকোর মতো জিনিস আজকে আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে আরও কথা হবে, ছোট্ট একটা ব্রেক নিতে চাই, ব্রেকের পর এসে দর্শক রেজ এবং HQ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথে থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রেজ এবং HQ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে। তো রানা ভাই, আমরা তো বিরতির আগেই বলছিলাম ছোট্ট করে আপনার কাছ থেকে জানতে চাই এই যে এল ক্লাসিকোর ব্যাপারটা, ফ্রান্স আর স্পেন আজকে একসাথে হচ্ছে মুখোমুখি। দেখেন এইখানে তো আসলে ওদের স্পেন এবং ফ্রান্সের দুই টিমেরই কিন্তু প্লেয়ার আপনার রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনাতে খেলে। লাইক আমি যদি বলি লামেল ইয়ামেল, তো ও তো আসলে বার্সেলোনার প্লেয়ার, এমবাপ্পে রিয়াল মাদ্রিদের প্লেয়ার। সো দুই টিমের একটা দুইজন বড় সুপারস্টার দুই টিমে। তো সো এই ব্যাটেলটা আসলে চলবেই স্বাভাবিক। এটা ক্লাব যেমন আমরা চিন্তা করছি যে ওদের ভিতরেও যে আপনার পার্সোনাল যে আপনার ক্যারেক্টার আছে সেটাও শো করার চেষ্টা করবে। তো ডেফিনেটলি আমরা তো ওই ব্যাটেলটা আমরা আসলে দেখব।
তবে সেক্ষেত্রে ফ্রান্সের যদি আমি বলি এমবাপ্পে আছেন, ডেম্বেলে আছেন, মাইকেল অলিসে, এদের বিপরীতে লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস এবং ফেরান তোরেস, আপনি কাদের আক্রমণ ভাগকে এখানে এগিয়ে রাখবেন? দেখেন আসলে যদি আমরা হোল যদি টুর্নামেন্টটা আসলে যদি আমরা মানে আমরা ট্যাকটিক্যালি আসলে বিশ্লেষণ করি, সেই জায়গায় ডেফিনেটলি আপনার ফ্রান্সের অ্যাটাকিং লাইনটা এগিয়ে থাকবে। আমরা দেখেন এইখানে আপনার দুয়ে আপনার লাস্ট ম্যাচটা খেললো, সুপার পারফরমেন্স করেছে। আপনার এমবাপ্পে তো আসছে, তারপরে আপনার ডেম্বেলে আপনার স্কোর করছে, তো ডেফিনেটলি ওদের ওলিসে আপনার সুপার পারফরমেন্স করছে, অ্যাসিস্ট করছে কন্টিনিউ। সো ওদের জায়গা থেকে আমরা যদি বিশ্লেষণ করি, তো ডেফিনেটলি আপনার স্পেনের থেকে অ্যাটাকিং থার্ডটা আপনার ফ্রান্সেরটা এগিয়ে থাকবে। ফ্রান্সটা এগিয়ে থাকছে। তাহলে আজকে তো ম্যাচ আপনি বলছিলেন যে 50-50, মানে আমরা কি তাও আসলে 50-50 রাখছি? না, অফকোর্স দেখেন এখানে তো আমি বললাম যে এইখানে চ্যালেঞ্জটা নিতে হবে আপনার। এখানে স্পেশালি আপনার স্পেনের যে ফোর ব্যাক আছে এবং গোলকিপার, আপনার গোলকিপার এই পর্যন্ত কোনো চ্যালেঞ্জে পড়ে নাই, কিন্তু এই ম্যাচটাতে তাকে চ্যালেঞ্জ নিতে হবে। তো এখানে স্পেশালি আপনার ফোর ব্যাক এবং গোলকিপার তাদের জায়গা থেকে তারা লাস্ট যে ম্যাচগুলো আছে তারা যেভাবে পারফরমেন্স করে আসছে, এই ম্যাচটাতে ডেফিনেটলি তার থেকে বেশি চ্যালেঞ্জ নিতে হবে, এবং তারা যদি সেই চ্যালেঞ্জটা নিতে পারে তো স্পেনের এখানে চান্স থাকবে। তো আমার কাছে মনে হয় খুবই ক্লোজ কল। তো এইখানে যারা আসলে মাঠের ভিতরে তাদের ক্যারেক্টার আসলে শো করতে পারবে, তাদের পক্ষে আসলে রেজাল্টটা যাবে। তো সেক্ষেত্রে ফ্রান্সের একটা ব্যাপার আছে যে ফ্রান্স যদি এইবার ফাইনালে উঠতে পারে, তবে ব্রাজিল জার্মানির মতো তারাও তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার সুযোগ পাবে। না, ডেফিনেটলি যেটা বলছিলেন আসলে ফ্রান্স যদি ফাইনালে কোয়ালিফাই করে আপনার 2018 পরের থেকে তারা কিন্তু কন্টিনিউ আসলে এই ওয়ার্ল্ড কাপের ফাইনাল ফেস করবে। সো এইখানে দেখেন এমবাপ্পে কিন্তু 3টা ফাইনালেরই সদস্য। একটা ওয়ার্ল্ড কাপ জিতেছে, আরেকটাতে রানার আপ হয়েছে, আরেকটা হয়তো বা যদি স্পেনের সাথে জিততে পারে তো তাহলে সেটাও আসলে ফাইনালে এমবাপ্পে হয়তো বা খেলবে। এবং যদি ফ্রান্স যদি কোনোভাবে আসলে ফাইনালে যায় তো ডেফিনেটলি আমরা এইখানে মানে তাদের যে পারফরমেন্স আসলে হয়তো বা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ, এরকমটাই কিন্তু প্রেডিকশন আমরা দেখছি যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এরকম একটা প্রেডিকশন যে ফাইনালে হয়তো বা আমরা ফ্রান্সের সাথে আর্জেন্টিনার একটা মুখোমুখি হতে পারে, একটা ফেস টু ফেস আমরা দেখেই যেতে পারি। তো আমি আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচটা নিয়ে আসবো, বাট তার আগে আমি একটু এমবাপ্পের বিষয়টা যেহেতু আপনি আনলেন, আমি আনতে চাই। তিনি মানে 8টি গোল এবং 3টি অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন। তাকে নিয়ে আপনার আলাদা করে বলবার কিছু রয়েছে কিনা? না, দেখেন আসলে বর্তমান সময়ে যদি সুপারস্টার ধরা হয় তাহলে কিন্তু এমবাপ্পে। সে কিন্তু তাকে এমনি এমনি হয়তো বা সুপারস্টার খেতাব দেওয়া হচ্ছে না, সে কিন্তু সলিড পারফর্মার। তো ওইখানে লিডিং রোলে আছে, সে ক্যাপ্টেন, সে 8টা গোল করেছে, 3টা অ্যাসিস্ট করেছে, সে গোল্ডেন বুটের দৌড়ে আছে। এবং যদি সে ফাইনাল অবধি যায় ডেফিনেটলি এমনও হইতে পারে যদি আর্জেন্টিনা যদি সেমিফাইনালে বাদ পড়ে বা সেমিফাইনালও যদি কোয়ালিফাই করে, সেখানে মেসিও কিন্তু আছে সেম ইকুয়েশনে। তো ডেফিনেটলি এইখানে যারা ফাইনালে কোয়ালিফাই করবে, যদি ফ্রান্স যদি কোয়ালিফাই করবে, সেই ক্ষেত্রে এমবাপ্পের চান্সটা অনেক বেশি থাকবে, বিকজ তার অভিজ্ঞতার অনুযায়ী কিন্তু এমবাপ্পে অনেকটা এগিয়ে আছেন মেসির তুলনায়। বাট হ্যাঁ, মেসি, তাকে নিয়ে বলবার কিছু নেই। বাট বলছিলাম যে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ম্যাচটা নিয়ে আসতে চাই, সেটি 16 জুলাই রাত 1টায় হচ্ছে বাংলাদেশ সময়। এই ম্যাচটা নিয়ে কতটুকু আপনি এক্সাইটেড? দেখেন আসলে সেমিফাইনাল তো আসলে ডু অর ডাই ম্যাচ। এইখানে সবার জায়গা থেকেই বেস্ট এফোর্ট দেওয়ার ট্রাই করবে, কারণ একটা ম্যাচ তারা জিততে পারলে ফাইনালে কোয়ালিফাই করবে। তো সেই জায়গা থেকে আমরা যদি আপনার যদি ম্যাচ বাই ম্যাচ যদি বিশ্লেষণ করি, ইংল্যান্ডের টপ টু বটম পর্যন্ত কিন্তু ভালো পারফরমেন্স করে আসছে। তো সেইখানে কেনের মতো মনে করেন আপনার স্ট্রাইকার আছে, সে অলরেডি আপনার হাইয়েস্ট গোল গেটারদের একজন। আপনার এখানে জোট বেলিংহাম আছে, সেও রেগুলার গোল করছে। খুবই ইম্পর্টেন্ট বিষয় যে আপনার টিমে যারা অ্যাটাকার আছে তাদের ওইখানে 1-এর অধিক বা 2-এর অধিক আপনার গোল স্কোরার আছে। তো সেটা কিন্তু যে কোনো অপোনেন্টের জন্য কিন্তু থ্রেট। দেখেন লাস্ট ম্যাচটা যে কেইন গোল করতে পারে নাই, কিন্তু জোট বেলিংহাম কিন্তু জোড়া গোল করে দিয়েছে। তো এটা খুবই পজিটিভ ব্যাপার টিমগুলোর জন্য। আর এইখানে আপনার মিডফিল্ড থেকে যদি আপনার অ্যাটাকিং থার্ড ধরা হয়, খুবই কম্প্যাক্ট, তাদের অ্যাটাকটা আসলে সিঙ্ক্রোনাইজ হতে হয়, এবং ডিফেন্ডার টু অ্যাটাকিং লাইন তাদের ইন্টার কানেক্টিভিটিটা অনেক বেশি। কারণ দেখেন আপনার এখানে ম্যাক্সিমাম ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার খেলছে, তো তাদের আসলে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলটা তো আসলে ওয়ার্ল্ডের বেস্ট ফুটবল। আপনার এখানে হাই ইন্টেন্সিটি থাকে, প্লেয়ারদের স্পিড থাকে, খেলাটা অনেক ফাস্ট থাকে। তো ওই জিনিসগুলো না ইংল্যান্ডের টিমের ভিতর আসলে ডেভেলপ করে আসছে। তো এইখানে
যারা উইঙ্গার অ্যাটাকার থাকবে তারা তো আসলে খুব ভালো পারফরমেন্স করছে। আপনার স্পেশালি আমরা যদি গর্ডনের কথা ধরি, সাকার কথা ধরি, ঠিক আছে, মাদুকেতে আপনারও ভালো পারফরমেন্স করছে। তো ডেফিনেটলি এইখানে মনে করেন আপনার আর্জেন্টিনার ডিফেন্ডারদের জন্য কিন্তু এইখানে কিন্তু থ্রেট হবে তারা। আর আমরা যদি পাশাপাশি যদি আর্জেন্টিনার ব্যাপারটা বলি, আর্জেন্টিনা কিন্তু লাস্ট 3টা নকআউট ম্যাচ কিন্তু আসলে মানে খুবই রুদ্ধশ্বাসভাবে সেক্ষেত্রে বোধহয় রানা ভাই আমার আর্জেন্টিনা নিয়ে আরও কিছু কোয়েশ্চেন্স রয়েছে, কারণ আমরা জানতে চাই এই টিমটার ব্যাপারে হোল পারফরমেন্স নিয়ে। বা ছোট্ট একটা বিরতির পরে দর্শক, রেইজ এবং এইচকিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে নিচ্ছি আরও একটি বিরতি, কোথাও যাবেন না, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রেইজ এবং এইচকিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে। আমরা ব্রাজিল নিয়ে কথা বলছি, আর্জেন্টিনা নিয়ে কথা বলছিলাম, মানে ব্রাজিলের প্রসঙ্গ চলেই আসে, কারণ সমর্থকরা, ব্রাজিলের সমর্থক যারা আছেন তারা তো অনেক আলোচনা সমালোচনা করছেন, সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক আলোচনা দেখছি, শুনছি। সেটার কোনো আসলে প্রভাব মাঠে পড়ে কিনা আপনার কি মনে হয়? না, আমার কাছে মনে হয় না যে ওয়ার্ল্ড স্টেজে আসলে যারা ফুটবল খেলে থাকে তাদের বাইরের আসলে যে ধরনের সোশ্যাল মিডিয়া বলেন বা বাইরের সমর্থকদের কথাই বলেন, এই সমস্ত নেগেটিভিটি আসলে তাদের ভিতরে খুব বেশি যে ইম্প্যাক্ট ফেলে তা না। কারণ এই সমস্ত দেখতে দেখতে আসলে তাদের বড় হওয়া, কারণ যারা এই প্লেয়ার আসলে কিন্তু বুঝতে পারে যে আমি খারাপ খেললে আসলে তালি দিবে বা খারাপ খেললে সমালোচনা করবে। সো ডেফিনেটলি এখানে ভালো ওরা সবসময় আসলে ভালো খেলারই চেষ্টাটাই করে। সো ওই বাইরের কি হচ্ছে না হচ্ছে সেই জিনিসগুলো আসলে মাথায় ওরা ওইভাবে আসলে রাখে না। ওদের ছোটোবেলা থেকে বেড়ে ওঠাটা আসলে এইভাবে আসলে মেন্টালিটি বা গ্রুমিংটা করা। তবে সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন থেকেই যায় যে আর্জেন্টিনার প্রসঙ্গ যখন আসে, আসলে ফিফা কি তাদের কোনো হেল্প করছে বা ফেয়ার আসলে তারা মানে ফেয়ার হচ্ছে কিনা তাদের সাথে যেটা হচ্ছে, এবং অন্যদিকে আর্জেন্টিনা কি হেল্প নিচ্ছে কিনা, কি মনে হয়? না, আসলে এইটা মানে ফিফা আর্জেন্টিনাকে এক্সট্রা বেনিফিট দিবে বা এরকম আসলে এটা হওয়ার তো আসলে কোনো সুযোগ নাই। ফুটবল প্র্যাকটিক্যাল গেম, পুরো ওয়ার্ল্ড দেখছে। তো এইখানে আপনার নিরপেক্ষ রেফারিরা আসলে বাঁশি বাজাচ্ছে। তো এইখানে আমরা হয়তো বা মানে যারা সমর্থক আছি বা যারা আর্জেন্টিনাকে পছন্দ করে না তারাই হয়তো বেশি সমালোচনা করার চেষ্টা করে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় তো ডেফিনেটলি এখানে কিছু কিছু জায়গায় অস্বচ্ছতার কারণে কিছু কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, এটা সত্যি কথা। কারণ আপনার দেখেন, আমরা লাস্ট কিছু ম্যাচের যদি ধরি, শুধু আর্জেন্টিনা না, আপনার অনেক ম্যাচের কথা আপনি বলতে পারবেন যে আপনার রেফারিস ডিসিশন যেটা আসছে বা ভিআর ডিসিশন আসছে হয়তো বা অনেকের পছন্দ হয় নাই বা নিতে পারে নাই ওইভাবে, কিন্তু তারা তাদের জায়গা থেকে ফেয়ারভাবে আসলে ডিসিশনটা দেওয়ার চেষ্টা করেছে। এটা আসলে আমাদেরই মানে লোক মুখে আসলে অনেক ধরনের কথাবার্তা বলে থাকি। হ্যাঁ, ওই কনফ্লিক্টের জায়গাটা যেটা বলছিলাম যে হয়তোবা ভিআরের ডিসিশন দিচ্ছে, তো আমাদের কাছে ওইভাবে মনে হচ্ছে না। আবার কিছু কিছু জায়গায় আছে যে হয়তোবা ওইটা ফাউল হয়েছিল, ভিআরে হয়তোবা এটা চেক করে নাই, তো দ্যাটস ওয়াই মনে করেন এরকম কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। তো আমার কাছে মনে হয় না যে এখানে ফিফার আসলে কোনো ধরনের কোনো সুযোগ আছে ফিফাকে আর্জেন্টিনাকে এক্সট্রা কোনো সুবিধা দেওয়া। হ্যাঁ, এটা একটা বাকি এখনকার সময় বোধহয় সব থেকে প্রচলিত বা আলোচিত একটা টপিক হয়ে গেছে যে ফিফা আসলে ফেয়ার করছে বা কোনো হেল্প করছেন কিনা, এক্সট্রা কোনো বেনিফিট কোনো টিমকে দিচ্ছে কিনা। কিন্তু আমার মনে হয় যে আপনিও যেরকমটা বললেন যে আসলে এটা প্রত্যেকটা টিম এখানে মাঠের 90 মিনিটসের একটা যুদ্ধ ফাইট, সেটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। তবে সেক্ষেত্রে একটু ভিএআর-এর ব্যাপারটা আনতে চাই। এত উন্নত প্রযুক্তি সেটার আসলে ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা আপনার কি মনে হয়? না, আমার কাছে দেখেন এইখানে আপনি ভিআরে কিন্তু আসলে রেফারিকে কখনোই কিন্তু আপনার ভিআরের জায়গা থেকে কিন্তু বলে না যে তুমি ফোর্স করে না যে তুমি এটা ফাউল ছিল এটা ফাউল দাও, এরকম না। তো ভিআরের আপনার কাজটা হচ্ছে যদি রেফারির একটা কল থাকে, যদি তাদের ভিতরে যদি কোনো কনফিউশন থাকে, ভিআরে সেটা রিচেক করার পরে আপনার হয়তো বা রেফারিকে জানায় যে এই জায়গাটাতে তুমি দেখতে পারো বা এই জায়গাতে আমাদের কাছে মনে হয়েছে তুমি ফাউল দিয়েছিলে বা দাও নাই, যে সেই জায়গাটা তুমি একটু স্ক্রিনে এসে দেখতে পারো, এরকমভাবে তার একটা কল থাকে। তো সেই ক্ষেত্রে রেফারি আপনার স্ক্রিনে এসে দেখে তারপরে তার ডিসিশনটা মেক করে। এখানে কিন্তু ভিআরে কখনো কিন্তু রেফারিকে ফোর্স করে না। আপনার কিছু কিছু জায়গাতে হয়তো বা মনে করেন আপনার রেফারির সাথে ভিআরের কলের সাথে মিলবে না, এটা স্বাভাবিক, কারণ আপনার খালি চোখে যে জিনিসগুলো দেখতে পাবেন না আপনার স্ক্রিনে কিন্তু আপনার কিন্তু ওইটা বারবার দেখে কিন্তু আপনার ওইটা শর্ট আউট করতে পারবেন। সেদিক থেকে আর্জেন্টিনার পারফরম্যান্স আমরা দেখেছি, লাস্ট পারফরম্যান্সের কথা যদি বলি, সেখানেও মানে আমি শুধু আর্জেন্টিনার আনবো না, প্রত্যেকটি ম্যাচেই কিন্তু নানা আলোচনা সমালোচনা হচ্ছে, হয়তো বা চোখে এড়িয়ে যাচ্ছে। এখন প্রসঙ্গটা হচ্ছে যে মেসি নির্ভর হয়ে যাচ্ছে খুব আর্জেন্টিনা, এরকমটা অনেকেই বলছেন। কিন্তু আমরা লাস্ট ম্যাচে দেখেছি আলভারেজের এত দারুণ একটি গোল, মার্টিনেজ গোল করেছেন। তো এই যে তাদের জ্বলে ওঠা, কি মনে হচ্ছে?
না দেখেন, আপনার যে টিমের ভিতরে মেসির মতো একটা মহাতারকা প্লেয়ার থাকবে, ডেফিনেটলি আপনার সেই মেসি কেন্দ্রিকটাই টিম হবে, এটাই খুব স্বাভাবিক। এবং কোচের ট্যাকটিক্যাল প্ল্যান যদি থাকে সেটাকে মেসিকে কেন্দ্র করেই। তো আপনি এটা অবশ্য সবগুলো ম্যাচ দেখে আসছেন যে আপনার আর্জেন্টিনার প্লেয়াররা কিন্তু মেসিকে ফ্রি রাখার চেষ্টা করে এবং মেসি অলওয়েজ ফ্রি রোল প্লে করে থাকে। তো আপনার অ্যাটাকিং থার্ডে লাউতারো মার্টিনেসের সাথে কিন্তু যখন মেসি খেলে, লাউতারো মার্টিনেসের কিন্তু কাজটাই থাকে অপোনেন্ট ডিফেন্ডারের উপরে একটা প্রেস দিয়ে থ্রেট তৈরি করা, ঠিক আছে? তো সেই জায়গায় যেন সেখানে যেন মেসি যেন একটা মানে ফ্রি স্পেস পায়। তো এইরকম রেজাল্ট কিন্তু আমরা দেখেছি ফ্রি স্পেসের কারণে, বা সে পজিশন সুইচ করতে পারছে খুব সহজে, সে কিন্তু স্কোরও করেছে। তো সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আপনার লাস্ট ম্যাচ আমরা দেখলাম 120 মিনিট খেলেছে সুইজারল্যান্ডের সাথে। সো মেসি কবে মনে করেন আপনার 120 মিনিট থাকাকালীন অবস্থাতে মেসি গোল করে নাই, আর্জেন্টিনা জিতে গেছে, এইরকম কিন্তু আপনার খুব বেশি আপনার ম্যাচ দেখাতে পারবেন না। তো সেইখানে মেসিবিহীন 3টা গোল হয়েছে। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে মেসি স্কোর না করতে পারলেও মেসির টিমমেটরা এখানে স্কোর করতে পারে। সেক্ষেত্রে আমরা অনেক অল্প সময় আছে আমাদের হাতে, একেবারে শেষ করতে হবে। আমি একটু প্রেডিকশনটা জানতে চাই রানা ভাই, যে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড কাকে এগিয়ে রাখছেন, কতখানি পার্সেন্টেজ? দেখেন, এটা খুবই ক্লোজ কল। এইখানে মানে সেমিফাইনাল অন্তত পক্ষে আসলে প্রেডিক্ট করাটা খুবই টাফ, কারণ খুবই টাফ। তো আপনার যদি আমি আসলে আমার জায়গা থেকে বলি, সেটা আর্জেন্টিনা হয়তো 2-1 ম্যাচ জিততে পারে। 2-1 আর্জেন্টিনা ম্যাচ জিততে পারে। আর স্পেন এবং ফ্রান্সকে তো আপনি 50-50-তে রেখেছেন। অসংখ্য ধন্যবাদ রানা ভাই আসবার জন্য। দারুণ ম্যাচ হবে, ম্যাচ দেখবো এবং আমরা সবাই এনজয় করবো। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। দর্শক, রেজ এবং HQ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই থাকছে। বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোর বিশ্লেষণ নিয়ে হাজির হব আগামীকাল ঠিক একই সময়ে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত ফুটবল উন্মাদনায় মাতুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।